যে বাংলাদেশে তাকে এখন সে একটা ওয়ারেন্টভুক্ত আসামি, রেড রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। অতএব তাকে পাঠালে এখন দিল্লি থেকে গ্রেফতার করে পাঠাতে হবে, কারণ তিনি এখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। অতএব তিনি যেভাবে আসেন না কেন, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে আসেন, অথবা রেড অ্যালার্টের ভিত্তি করে তাকে গ্রেফতার করে পাঠানো হোক, অথবা তিনি ভলান্টারিলি আসেন, যে কোনো ফর্মে উনি আসেন না কেন, উনি এখন একদম রেড অ্যালার্টের আসামি আর কি। উনি আসার সাথে সাথে ওনাকে হ্যান্ডকাপ করিয়ে প্রিজন ভ্যানে তোলা হবে, অতএব যেভাবে উনি আসেন না কেন। ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, হাসিনা নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী, সুতরাং তাকে নিয়ে যা হচ্ছে তা ঠিক নয়। কত তো সত্য, একমত। শুধু পার্থক্যটা হচ্ছে যে ওই নির্বাচনে বাংলাদেশিরা কেউ ভোট দেয় নাই, শুধুমাত্র দিল্লি ভোট দিয়েছে, বিজেপি ভোট দিয়েছে, কংগ্রেস ভোট দিয়েছে, দিল্লির শাসক গোষ্ঠীরা ভোট দিয়েছে, তো বাংলাদেশিরা ভোট দেয় নাই। কথা সত্য, সে নির্বাচিত কাদের দ্বারা নির্বাচিত? তিনি দিল্লি দ্বারা, বিজেপি দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী। কথা তো সত্য, উনি একদম সত্য কথা বলেছেন, এবং এই ধরনের সত্য কথা ওনাদের বারবার বলা উচিত। তাহলেই দেশের মানুষের হুঁশ ফিরবে যে আসলে গত 17 বছর তার দেশ কে শাসন করেছে, এটা খুব পরিষ্কার হয়ে যাবে। আমরা বললে তো এটা মনে হয় যে আপনি এত নেগেটিভ কথা বলেন কেন, আপনি তাকে ভারতের দালাল বলেন কেন, তারা স্বাধীনতা সংগ্রামে যুদ্ধ করছে, সংগ্রাম করছে, এই পরিবার, এই সেই। তো এই কথাগুলো বললে পরে আমাদের কাছে এই বক্তব্যটা পরিষ্কার হবে জাতির কাছে যে আসলে শেখ হাসিনা তুমি কার দ্বারা নির্বাচিত হয়েছিল। আমরা তো ভোট দেইনি, 20 বছরে কেউ ভোট দেয়নি। তাহলে কারা ভোট দিয়েছেন? দিলীপ ঘোষ যাদের কথা বলছেন তারাই ভোট দিয়েছেন। চিফ প্রসিকিউটর বলেছেন, স্বাভাবিকভাবে শেখ হাসিনার ফেরার কোনো সুযোগ নেই, তাকে ফিরতে হলে ভারতের প্রত্যর্পণ আইন অনুযায়ী ফিরতে হবে। একটা বিষয় হচ্ছে যে স্বাভাবিকভাবে ফেরার অধিকার তার আছে। তিনি হয়তো এখন অনুপ্রবেশকারী হিসাবে ভারতে বসবাস করছেন, ভারতের দয়া দাক্ষিণ্যে বসবাস করছেন, কিন্তু বাংলাদেশের যে কোনো নাগরিক পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, তার যদি এখানে আসার ইচ্ছা পোষণ করে, তাহলে বাংলাদেশ অ্যাম্বাসি তাকে একটা ট্রাভেল ডকুমেন্ট দিতে হবে এবং এয়ারপোর্টে তাকে ঢুকতে দিতে হবে। এইটা তার সাংবিধানিক অধিকার। এখন প্রশ্ন হচ্ছে তিনি আসলে স্বাধীনভাবে দিল্লিতে আছেন কিনা। একজন অনুপ্রবেশকারী যাকে একটা রাষ্ট্রে গণ অভ্যুত্থানের পরে পদচ্যুত করে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, তিনি দিল্লি থেকে আসলে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন কিনা। তো ওনার চেহারাটাই তো আমরা এখন পর্যন্ত দেখলাম না। উনি আসলে একটা ইন্টারভিউ তো চেহারা দেখায় করতে পারেন নাই। অতএব সেই জায়গাতে টেকনিক্যালি ওনার অধিকার আছে করার। বাট চিফ প্রসিকিউটর জেলে বলেছেন এটাও যৌক্তিক যে বাংলাদেশে তাকে এখন সে একটা ওয়ারেন্টভুক্ত আসামি, রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। অতএব তাকে পাঠালে এখন দিল্লি থেকে গ্রেফতার করে পাঠাতে হবে, কারণ তিনি এখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। অতএব তিনি যেভাবে আসেন না কেন, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে আসেন, অথবা রেড অ্যালার্টের ভিত্তি করে তাকে গ্রেফতার করে পাঠানো হোক, অথবা তিনি ভলান্টারিলি আসেন, যে কোনো ফর্মে উনি আসেন না কেন, উনি এখন একদম রেড অ্যালার্টের আসামি আর কি। উনি আসার সাথে সাথে ওনাকে হ্যান্ডকাপ করিয়ে প্রিজন ভ্যানে তোলা হবে, অতএব যেভাবে উনি আসেন না কেন। চীন, তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে সামরিক কর্মকাণ্ড করার কারণে বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ভারত। বাংলাদেশের কি করণীয়? একটা বিষয় দেখেন যে এক দেশ আর এক দেশের সাথে সম্পর্ক করবার ক্ষেত্রে তার জাতীয় স্বার্থ সে বিবেচনায় নেবে। এই বিবেচনায় নেওয়ার কারণে অন্য কেউ যদি উদ্বিগ্ন হয়, সে হতে পারে, তার হওয়ার রাইট আছে, কিন্তু আমার কি যায় আসে। ধরেন আমি একটা চুকা জিনিস খাইতেছি বলে আপনার জিভের পানি আসতেছে, আপনি কিনে খান। চীনের সাথে যে কাজগুলো করবার কারণে বাংলাদেশের ব্যাপারে উদ্বিগ্ন হচ্ছে ভারত, তার প্রত্যেকটার দায় তো ভারতের। যেমন ধরেন আমরা এখন একটা পদ্মা ব্যারেজ করতে চাই। এখন এই পদ্মা ব্যারেজটা কেন করতে হচ্ছে? কারণ আপনি ফারাক্কা ব্যারেজ করেছেন আমার অনুমতি ছাড়া, দুনিয়ার আইন লঙ্ঘন করে, পানি সংক্রান্ত, নদীর আইন সংক্রান্ত যত কনভেনশন আছে সবগুলো লঙ্ঘন করেছেন। তাহলে আপনি পদ্মা ব্যারেজটা ভেঙে দেন, আপনি আপনার গঙ্গার এই ব্যারেজটা ভেঙে দিলেই তো হয়। গঙ্গাবাদ ভেঙে দিলেই তো আমাকে আর পদ্মা ব্যারেজ করতে হবে না, সমস্যার সমাধান হয়ে গেল তো। আপনি তিস্তার পানি নদীর উপরে বাদ দিয়ে পানি টেনে নিচ্ছেন বলেই তো আমার এই দিকের 5টা জেলাতে এই নদীটা শুকায় গেছে চারপাশে। এখানে কৃষির জমি পানি নাই, এখানে মাছ ধরার সুযোগ নাই, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে, শহরে চলে যাচ্ছে। তাহলে আপনি তিস্তা প্রকল্পটা আপনি ভেঙে দেন, আপনি তিস্তা ব্যারেজ ভেঙে দেন, নদীটাকে আগের মতো করে দেন, তাহলে তো আর আমার এই তিস্তা ব্যারেজ করতে হবে না।
তিস্তা ব্যারেজ করতে না হলে চীন থেকে তো আমাকে টাকাও আনতে হবে না, চীনের ইঞ্জিনিয়াররাও এখানে কাজ করতে আসবে না। তা আপনি 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 ঠিক হয়ে গেলেন তো। আমি লালমনিরহাটের বিমানবন্দরটাকে কেন আবার গুছায়া সাফসুতা করতেছি, আপনি খুবই ওয়ারিড। আপনি সীমান্ত হত্যা বন্ধ করে দেন, আপনি পুশিন বন্ধ করে দেন, আপনি যখন তখন আমার লোকদেরকে হত্যা করা বন্ধ করে দেন। এগুলো বন্ধ করে দিলেই তো আমার এয়ারপোর্ট নিয়ে আর কোনো কাজ নাই। তাহলে আজকে আমি যা যা করছি বলে আপনি উদ্বিগ্ন, এগুলো কেন করছি? করছি তো ভারতের গোয়ার্তুমির কারণে আমরা করতেছি। অতএব সেই জায়গাতে আমাদের অবস্থা তো খুব পরিষ্কার। আমরা ভারতের মাটিতে গিয়ে তো তার সভরেন্টিকে নষ্ট করতেছি না। আমাদের বিজিবিতে কোনো ভারতের সৈন্যকে গুলি করে হত্যা করে নাই, আপনারা হাজারে হাজারে করছেন। আমরা তো রাতের বেলায় বাংলাদেশে তো হাজার হাজার লাখ লাখ যদি নাও হয় অবৈধ ভারতীয় আছে, কারো লাথা মারা তো 2টার সময় সীমান্ত দিয়ে আমরা পাঠায় দিই না। তা আপনি পাঠান কেন? যদি অবৈধ বাংলাদেশি হয়েও থাকে, তাকে পাঠানোর একটা সম্মানজনক পদ্ধতি তো সারা দুনিয়াতে আছে, তাহলে আপনি সেভাবে করছেন না কেন? তাহলে আজকে চীনের সাথে সম্পর্ক বলেন অথবা যে কোনো দেশের সাথে আমার সম্পর্কের জায়গা হচ্ছে আমার স্বার্থ, আমার জাতীয় স্বার্থ। এবং এই স্বার্থগুলোর যেখানে যেখানে আপনি এই স্বার্থ পরিপন্থী কাজ করেছেন, আমাকে তো সেটা সংশোধন করা লাগতেছে, আমাকে তো সেটার জন্য বিকল্প কাউকে খুঁজে নিতে হচ্ছে। অতএব এর দায় পুরোপুরি দিল্লি এবং ভারতের। আপনার উদ্বিগ্ন হওয়ার কারণ আপনি নিজে, আমরা আপনার উদ্বিগ্ন হওয়ার জন্য কিছু করি নাই। দেখেন, একইভাবে হচ্ছে যে এই মিয়ানমার হয়ে চায়না যাওয়ার জন্য যে হাইওয়ে প্রস্তাব করা হয়েছে, রাস্তা, এটা তো নতুন কোনো আলোচনা না। এশিয়ান হাইওয়ের প্রস্তাবনা তো অনেক বছর থেকে আছে এবং সেটার সাথে ভারতও যুক্ত, যে ভারত, মিয়ানমার, বাংলাদেশ, চায়না হয়ে আমরা থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, সব দেশে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া পর্যন্ত সব দেশে যাব। এই প্রস্তাবগুলো, এই প্রকল্পগুলো আটকে গেল কেন? ভারতের গোয়ার্তুমির কারণে। এই প্রকল্পের শুরুতে তো ভারতকে মাইনাস করা হয় নাই। ইভেন রোডস অ্যান্ড বেল্টের যে বেল্ট অ্যান্ড রোডস যেটা আপনার প্রকল্প ইনিশিয়েটিভ, যেটা চায়না নিয়েছে, সেখানে তো কোনো দেশকে সে মানা করে নাই। সে তো ভারতকেও বলেছে জয়েন করতে, বাংলাদেশকে জয়েন করতে বলেছে, বাংলাদেশ তো বিআরআইতে জয়েন করেছে। অতএব সেই জায়গাতে আমাদের কর্তব্য পরিষ্কার। আমাদের দক্ষিণ এশিয়ার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যদি আমাদের কানেক্টিভিটি বাড়ানো যায়, যোগাযোগ বাড়ানো যায়, আমাদের সবার লাভ হবে। এবং এই লাভের বাস্তবতাতেই তো সার্ক করা হয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের উদ্যোগে, এবং এটা বেশ কিছু সময় কার্যকরও ছিল। কিন্তু ভারতের কারণে আজকে সার্ক একদম অকার্যকর একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কারণ পাকিস্তানকে বাদ দিয়ে সে এই রিজিওনাল কোঅপারেশনটা করতে চায়। কেন বাদ দেবেন? আপনার সাথে পাকিস্তানের সমস্যা আছে, আমার সাথে তো নাই, অন্যান্য দেশের সাথে তো নাই, চায়নার সাথে নাই, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপের সাথে তো নাই। তাহলে আপনার সমস্যা, আপনার সংকট কেন আপনি আমার উপর চাপিয়ে দিচ্ছেন? অতএব সেই জায়গাতে আমরা করিডোরের প্রস্তাবকে আমরা সমর্থন করি এবং এই সমর্থন করার জায়গায় আমরা এটাকে ওপেন করে দিতে চাই। যদি ভারত এখানে যোগ দিতে চায়, যোগ দিবে, আমাদের কোনো আপত্তি তো নাই। ভারত হয়ে যদি কোনোভাবে যাওয়া যায়, যাবে। আমরা তো পুরো এই সাউথ এশিয়ান নেটওয়ার্কের পক্ষে একমত ছিলাম। এক সময় তো বাংলাদেশ থেকে বাসে করে ভারত হয়ে আজকের পাকিস্তানে যাওয়া যাইতো। ব্রিটিশ আমলে এই বাস সার্ভিস ছিল, স্টিমারে যাওয়া যাইতো, লম্বা আপনার পানিপথে চলে যেত, ভারতের বিভিন্ন পোর্ট হয়ে হয়ে করাচিতে চলে যাইতো। তো এই কানেক্টিভিটি তো হিস্টোরিক্যালি এই ভূখণ্ডে ছিল। এই কানেক্টিভিটি নষ্ট করলো কারা? কারা এগুলো বাতিল করে দিল? ভারত দিয়েছে। অতএব আজকে আমরা চাই, আমরা এমন একটা সময় বাস করছি, আপনি যদি কানেক্টিভিটি বাড়াতে পারেন, সব দেশের লাভ, সবার ব্যবসা বাণিজ্য লাভ হবে। এখন যদি আপনি সেখান থেকে অংশগ্রহণ করতে না চান, অন্যদেরকেও করতে না দেন, এটার নাম হলো দুষ্টামি। আর আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা কারো দুষ্টামি অ্যালাউ করব না। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্য মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা
এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনে থেকে এগিয়ে যাবে, এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।